খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। অবশেষে কোচ নিয়োগ দিল মোহামেডান। আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা আগামী মৌসুমে থাকবেন সাদা কালোদের ডাগআউটে। ভারতের কেরালা প্রিমিয়ার লিগে গোকুলাম কেরালা এবং আই লিগে চার্চিল ব্রাদার্সের দায়িত্বে ছিলেন এই কোচ। তারিখ লিগ শুরুর কথা থাকলেও এখনো সূচি প্রকাশ করেনি বাফুফে। মাঠে নেই বেশিরভাগ ক্লাব। আরও একবার লিগ শুরুর আগেই শিডিউল বিপর্যয়ের শঙ্কা। ক্লাব এবং সাবেকরা দুষছেন বাফুফের লিগ কমিটিকে। এবং ট্রানজিটে লম্বা ধাক্কা পেরিয়ে দ্বিতীয় ম্যাচের ভেন্যুতে বাংলাদেশ। ম্যাকাইতে পৌঁছাতে টাইগারদের সময় লাগলো 12 ঘন্টা। প্রথম দিন অনুশীলন বাতিল করে জিমে ঘাম ছড়ালো পুরো স্কোয়াড। এখন মাঠের আজকের আয়োজনে আমরা আলাপ করতে চাচ্ছি ঘরোয়া লিগের যে প্রস্তুতি সেটা নিয়ে। ঘরোয়া লিগে মৌসুম দরজায় করানো আছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক ক্লাবই মাঠে নেই। ঘরোয়া লিগের প্রস্তুতি হালচাল নিয়ে কি অবস্থা সেটাই আমরা জানবো। তার আগে একটু জানিয়ে দিতে চাই, নতুন মৌসুম শুরুর আগ মুহূর্তে ফুটবল কোচ নিয়োগ দিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেরিতে হলেও ফুটবল মৌসুম শুরুর আগেই ডাগআউটের জন্য তারা উনিয়ে আনছে স্প্যানিশ ট্যাকটিশিয়ান ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকে। লিগের ট্রফি পুনরুদ্ধারে মাঠে বেশ প্রভাব রাখবে কোচের ব্যাপারে ক্লাবের সিদ্ধান্ত বলে মনে করছেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। বিস্তারিত প্রতিবেদনে। লক্ষ্য যখন রাজত্ব পুনরুদ্ধার, তখন আর কোনো রকম জোড়াতালি নয়। মৌসুম শুরুর ঠিক আগ মুহূর্তে মোহামেডানের ট্রফি জয়ের লড়াই জিততে শেষ পর্যন্ত দায়িত্ব তুলে দেওয়া হলো উয়েফা প্রো লাইসেন্সধারী স্প্যানিশ কোচ ভারেলার হাতেই। 53 বছর বয়সী এই স্প্যানিশ ট্যাকটিশিয়ানের এশিয়ান ফুটবলের নারী নক্ষত্র বেশ ভালোই চেনা। কেরালা প্রিমিয়ার লিগে গোকুলাম কেরালাকে চ্যাম্পিয়ন করা কিংবা ভারতের আই লিগে চার্চিল ব্রাদার্সকে রানার্স আপ বানানোর মূল কারিগর ছিলেন তিনি। এবার মোহামেডানও নিজেদের পুরনো রাজত্ব ফেরাতে ভরসা রাখছেন এই কোচের উপরেই। তবে তার আগে বাফুফের লিগ কমিটির নতুন মৌসুম শুরুর চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন মোহামেডানের ক্লাব কর্তৃপক্ষ। আমার মনে হয় না 25 তারিখে খেলা আরম্ভ করে, কারণ অনেক টাইম এখন আমি আজকে কোচ নিয়োগ দিলাম, কবে আসবে আমি এখনো কনফার্ম না। আমরা ইনভাইট করবো, তারপর সে আসবে। তো আমার টিম এখনো প্র্যাকটিসে যায়নি, 2-1টা টিম প্র্যাকটিস করে নেই। আমরা প্র্যাকটিস শুরু করব। আমরা প্র্যাকটিস মাঠও কনফার্ম করে ফেলেছি এবং আমরা যেহেতু আজকে কোচ কনফার্ম করেছি, উইদিন 7 ডেজ আমরা সব কিছু স্টার্ট করে দেব। তবে কোচ নিয়োগ আরও আগে হলে দল গোছানোয় কার্যকর ভূমিকা রাখতে পারতেন বলে মনে করেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। ফার্স্টে কোচ রেডি করা উচিত ছিল, দেন টিম করা উচিত ছিল। এই জায়গাটুকুতে যদি আপনি চিন্তা করেন, ওইটা উল্টাটা করেছে, যেটা আসলে টিম রেডি করে দেন কোচ। কারণ বিদেশি কোচ আনবে, আসলে বিদেশি কোচ কারা কারা অ্যাভেলেবেল আছে কিনা, তা আবার দেশি প্লেয়ারদের যদি আপনি প্লেয়ারদের যদি কন্ট্যাক্ট না করেন, তাহলে আবার প্লেয়ারগুলো হাতছাড়া হচ্ছে নাকি, সবকিছু মিলে আসলে প্রবলেম সব দিকে। এদিকে ফিফার নিষেধাজ্ঞা উঠায় নতুন করে ম্যানেজমেন্ট থেকে দল সবকিছুই সাজাতে ব্যস্ত ঢাকা আবাহনী। ক্লাবের দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিৎ রূপুকে সরিয়ে নতুন ম্যানেজার করা হয়েছে ক্লাবের সাবেক ফুটবলার শহীদ হোসেন স্বপন এবং প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মারুফুল হক। নতুন উদ্যমে নতুন মৌসুম শুরু করে মাঠের ফুটবলে কতটা দাপট দেখাতে পারে দেশের ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দুই ক্লাব, সেটাই দেখার অপেক্ষায় আছেন ভক্ত সমর্থকরা। শরীফ রওশন, এখন, ঢাকা। আবাহনী এবং মোহামেডানের প্রস্তুতি সম্পর্কে আমরা দেখছিলাম, একটা দলের নতুন কোচ এসছে, তারা বলছে তারা প্র্যাকটিসের জন্য মাঠ ঠিক করে ফেলেছে। অন্যদিকে আবাহনী নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে অবশেষে
তারা মাঠে নামার জন্য অপেক্ষায়। তাদের টিম ম্যানেজার সত্যজিৎ দাস রূপু অনেকটা দিন ছিলেন, তাকে চেঞ্জ করা হয়েছে এবং নতুন কোচ বরাবরই মারুফুল হক থাকছেন। তবে এই দুটো ক্লাবের বাইরে আরও কিছু জটিলতায় কিন্তু আছে দেশের ঘরোয়া ফুটবল। 28 তারিখ থেকে লিগ শুরু হওয়ার কথা ছিল, 21 তারিখ চ্যালেঞ্জ কাপ হওয়ার কথা ছিল, 25 তারিখ ফেডারেশন কাপ। কিন্তু ঘরোয়া এই 3 মৌসুমের 3 প্রতিযোগিতাতে এখন একটা বাধা দেখা যাচ্ছে, কারণ এই চ্যালেঞ্জ কাপ অনেকটাই বাতিল হয়ে যাচ্ছে, এটা বলাই চলে। বসুন্ধরা কিংসের নামের পাশে সবশেষ যে আপডেট সেটা অনুযায়ী এখন 9টি নিষেধাজ্ঞা কিংসদের নামের পাশে রয়ে গেছে, এবং এই কারণে মূলত ঘরোয়া লিগের যে সূচিটা সেটাও এখন পর্যন্ত প্রকাশ করেনি। 25 তারিখ ফেডারেশন কাপ, 28 তারিখ লিগের সূচি প্রকাশের কথা থাকলে এখনো পর্যন্ত লিগের সেই সূচিগুলো প্রকাশ করা হয়নি। এবং আবাহনী ও বসুন্ধরা কিংসের জন্য অপেক্ষা করতে গিয়ে শুরুর আগেই বড় রকমের শিডিউল বিপর্যয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবল যথাসময়ে লিগ শুরুর ব্যাপারে বাফুফের সহসভাপতি প্রতিশ্রুতি দিলেও তার রক্ষা করা হচ্ছে না। এখন পর্যন্ত সূচি ঘোষণা না করায় দুশ্চিন্তা আছেন বিভিন্ন ক্লাবের কোচরাও। আর এই সবের পেছনে সাবেকরা দায় দিচ্ছেন বর্তমান লিগ কমিটির উপর। আরও একটি প্রতিবেদনে জেনে নেব আমরা বিস্তারিত। As long as the start dates and the compliance issues are not being compromised, আমরা চেষ্টা করি ক্লাবদেরকে সুযোগ দেওয়ার জন্য। দিন দশেক আগে এভাবেই যথাসময়ে নতুন মৌসুমে লিগ শুরুর ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তবে এখন টিভির ক্যামেরার সামনে দেয়া সেই প্রতিশ্রুতি রাখা হচ্ছে না তার। সবশেষ সোমবার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও এখনো 10টি নিষেধাজ্ঞা আছে বসুন্ধরা কিংসের নামে। এরই মাঝে 21 আগস্টের চ্যালেঞ্জ কাপের সূচি বাতিল করেছে বাফুফে। 25 তারিখ ফেডারেশন কাপ এবং 28 তারিখ থেকে লিগ শুরুর কথা থাকলেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে শীর্ষ লিগের মাত্র 10 দিন আগে পূর্ণাঙ্গ সূচি না আসায় হতাশ অন্যান্য ক্লাবগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কোচের ভাষ্য, আবাহনী বসুন্ধরার জন্য অপেক্ষা করতে গিয়ে বাকি ক্লাবগুলোর পরিকল্পনায় বাধা দিচ্ছে বাফুফে। আর ফর্টিস এফসির কোচের ভাষ্য, প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন তার দল। যে কোনো টুর্নামেন্ট বা লিগ যেটাই হয় ক্লাবগুলোর প্রস্তুতির জন্য সময় দরকার, বাট এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ফর্টিস, পুলিশ এবং ঢাকা সিটি এফসি ছাড়া আর কেউ ট্রেনিংয়ে এখনও নামেনি। এখন আমি জানি না কিভাবে তারা কি করবে বা ফেডারেশনও বা কী করতে যাচ্ছে, এটা খুবই কঠিন একটা বিষয়ের মধ্যে আছি। 5 বারের পেশাদার লিগ জয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম দুষলেন বাফুফের লিগ কমিটিকে। 28 তারিখে ম্যাচ পিছনে যাবে 2 উইক্সের জন্য, আমার ধারণা 2 উইক্সের জন্য পিছনে যাবে। যখন ওইটা 2 উইক্সের জন্য পিছনে যাবে, নেক্সট ম্যাচে যদি 15-20 তারিখের মধ্যে লিগ শুরু হয় 1 মাসের মধ্যে, তাহলে আপনার একটা টিমের কন্ডিশনিং ট্রেনিং করে এই লিগ স্টার্ট করাটা ইজি হবে। লিগ কমিটিতে কারা আছে, লিগ কমিটিতে যারা আছে তারা কি ক্যাপাবেল নাকি একটা লিগ টুর্নামেন্ট একটা বড় প্রফেশনাল লিগ চালানোর মতো ক্যাপাবেল নাকি? লিগ কমিটিতে কয়জন আছে? মিনিমাম একটা এই ধরনের লিগে বিশাল বড় লিগ কমিটিতে থাকা উচিত 11 থেকে 15 জন মানুষ যারা কাজ করবে। আসলে কি তারা ফুটবল নিয়ে কাজ করছে নাকি, সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি যদি চিন্তা করে দেখেন। গত 17 তারিখ ক্লাব লাইসেন্স রেজিস্ট্রেশনের শেষ দিনেও আবেদন করেনি আবাহনী ও কিংস। তাদের অপেক্ষায় লিগ শুরু করতে আর কতদিন অপেক্ষা করবে বাফুফে, সেটাই দেখার বিষয়। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ঘরোয়া লিগের এই যে জটিল সিচুয়েশন সেটাই আমরা এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিলাম, এবং ঘরোয়া লিগ নিয়ে যে বর্তমানে অনেক ধরনের নাটকীয়তাও চলছে সেগুলো নিয়ে আমরা যখন আলাপ করব সেই সময় আলাপে আমাদের সঙ্গে যুক্ত হবেন রুম্মন বিন ওয়ালি সাব্বির, যিনি সাবেক ফুটবলার ছিলেন এবং তার একটি বড় পরিচয়, তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক। আমাদের সঙ্গে তিনি যুক্ত হবেন খুব দ্রুতই। বিরতির পরে আমরা সরাসরি চলে যাব অতিথির সঙ্গে ঘরোয়া ফুটবলের প্রস্তুতি নিয়ে বিশ্লেষণে। ঘরোয়া লিগের প্রস্তুতি এবং সূচি জটিলতা সহ অন্যান্য বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির। সাব্বির ভাই, আপনাকে স্বাগত স্টুডিওতে। সাব্বির ভাই, মোহামেডান গতকালকে কোচ নিয়োগ দিল, এবং আপনি যেহেতু মোহামেডানের একজন সাবেক প্লেয়ার এবং পরিচালক, সেদিক থেকে প্রশ্নটা করতে যাচ্ছে যে মোহামেডান গতকালকে কোচ নিয়োগ দিল, আপনাদের প্লেয়ারদের লাইন আপটাও বেশ লম্বা। বসুন্ধরা থেকে প্রায় 8-9 জন প্লেয়ার নিয়ে এসছেন। সোলেমান দিয়াবাতে, যিনি আপনাদের সাফল্যের অনেক বড় একজন মূল কারিগর ছিলেন, সোলেমান দিয়াবাতে তিনিও ব্যাক করেছেন 1 বছর আবাহনীতে কাটানোর পর। সব মিলিয়ে মোহামেডানের প্রিপারেশন কেমন? ভালোই, টিম তো ভালো হয়েছে। এখন কোচের ডিক্লারেশন কালকে হলো,
এখন সময়ের দরকার। কারণটা কি, কোচ আসবে, টিম ডাকবে, তারপরে প্র্যাকটিস শুরু করতে হবে। আর ফেডারেশন থেকে আমরা নির্দিষ্ট এখনও কোনো টাইম পাই না, তারা খেলা শুরু করতে চাচ্ছে। তো ব্যাপারটা হলো কি, একটা টিমকে তো প্রিপারেশন মানে প্রিসিজন ট্রেনিং করার সময় দিতে হবে। না দিলে তো একটা টিম ভালোভাবে তো খেলতে পারবে না। আর একটা নতুন কোচ আসলে সেই টিমকেও তো বুঝতে হবে টিমের অবস্থানটা কী। তো আমার কাছে মনে হয় প্রতিটা বছর ক্লাবের একটা ট্রান্সফার ক্লিয়ারেন্সের ডেট ফিক্স থাকা উচিত। এর পরবর্তী সময় তার 1 মাস 1.5 মাস পরে খেলা দেওয়া উচিত, কারণ একটা ট্রেনিংয়ের বিষয় আছে। তা আমার কাছে মনে হয় এটা সব কিছু মিলে আমার কাছে মনে হয় ফুটবল ফেডারেশন একটা কী বলে একটা টাইম, ফুটবল ফেডারেশন আরেকটু দায়িত্বশীল ভূমিকায় দেখতে চাচ্ছিলেন। ডেফিনেটলি। সাবির ভাই, একটা জিনিস আমি মোহামেডানের দিকে একটু আঙুল তুলতে চাই এই জায়গাটা এসে। লিগ শুরু হওয়ার কথা 28 তারিখ, আপনাদের কোচের জন্য দৌড়ঝাঁপ বেশ অনেকটা দিন আগে। আমি যদি ধরে গতকালকে 18 তারিখ ধরি, তাহলে 10 দিন আগে আপনারা কোচ নিয়োগ দিয়েছেন। ধরে নিলাম যে বাফুফের এই জটিলতাগুলো নেই, তাহলে কি বলা যায় যে 10 দিন আগে কোচ নিয়োগ দেওয়া এটাও কি খুব বেশি পেশাদারিত্বের পরিচয় দিল মোহামেডান? আমি যদি এই প্রশ্নটা সরাসরি করি। না, অ্যাকচুয়ালি নিয়ম হলো, প্রফেশনাল লিগের ফুটবলের নিয়ম হলো আগে কোচ নিয়োগ দেওয়া, ম্যানেজমেন্ট ঠিক রাখা। তারপরে আমরা ম্যানেজমেন্ট কোচ আলাপ করবে যে কোন কোন প্লেয়ার আমরা নিব, কাকে, কোন আমার যে টিম আছে সেই টিমে আমরা কোন প্লেয়ার আছে আর কোন প্লেয়ার আমাদের গ্যাপগুলি আছে, সেটা হলো প্রফেশনাল টিমের নিয়ম। অ্যাকচুয়ালি আমরা ওই নিয়মে আগাতে পারিনি। আমার কাছে মনে হয় যে আমরা টিম আগে করতে হয়েছে, পরে ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলাপ করছি। কোচের একটা ডিক্লারেশন আসলো, তারপরে এখনও ম্যানেজমেন্ট ঠিক হয়নি। ম্যানেজমেন্ট সামনে এর মধ্যেই ঠিক হবে, ম্যানেজার কে হবে, অন্য অ্যাসিস্ট্যান্ট কোচ হবে কে, এগুলি নির্ধারণ হবে। তো এখনও নির্ধারণ করা হয় নাই। তো এটা নিয়ে আমরা সামনে 2 দিন ভিতরে 1 দিন ভিতরে বসবো, লোকন ভাই আমাকে বলেছে। তো সেই কথাই বলছি যে এটা হওয়া উচিত আগে। টিম ম্যানেজমেন্ট আগে হলে একটা টিম করতে সুবিধা হয়, যে আমার প্লেয়ার এ আছে, আমরা কোন প্লেয়ারগুলি আমরা টার্গেট করতে হবে। তারপরেও আমরা কিন্তু বিগত দিনে যে আমাদের এক্স প্লেয়াররা যারা টেকনিক্যাল কমিটি ছিল, তারা কিন্তু একটা টিম করেছে, নিজস্ব টিম করেছে, এবং তারা এই যে আমরা যে প্লেয়ারগুলি এনেছি এই কিন্তু আমাদের লিস্টে প্লেয়ার। আরও কিছু প্লেয়ার ছিল, রাকিবের ছিল, রাকিবকে আনতে পারিনি। আরও কিছু প্লেয়ারের টার্গেট ছিল, সেগুলো আমরা দলভুক্ত করতে পারিনি। তো আমার কাছে মনে হয় যে নট ব্যাড। আমি মানে অল্প স্বল্প সময়ে আমাদের কিছু জটিলতা ছিল, আর্থিক প্রবলেম ছিল, মাত্র নতুন কমিটি আসছে, এই সব কিছু মিলে আসলে সব গুছিয়ে উঠতে পারেনি। তারপরেও দল ভালো হয়েছে। এবং ভাইরাল যে কোচের কথা বলেছে, তার মানে সিবিটিভি দেখে মনে হচ্ছে যে সে ভালো মানে অন্তত উপমহাদেশের ফুটবলটা তার জানা। তার পাশাপাশি আমি বলবো যে এই কোচের সাথে যে অ্যাসিস্ট্যান্ট কোচকে দেওয়া হবে, সে অবশ্যই যোগ্য সম্পন্ন কোচ হতে হবে এবং মোটামুটি নাম করা কোচ হতে হবে বাংলাদেশে। এখন পর্যন্ত আমরা কিন্তু এটা ঠিক করতে পারিনি। মোহামেডানকে অনেকটা দিন আমরা শিরোপার লড়াইয়ে দেখি নাই, যেটা মোহামেডানের জন্য যেমন দুর্ভাগ্যজনক, মোহামেডানের যারা সমর্থক ছিল তাদের জন্য দুর্ভাগ্যজনক। যে একটা টেবিলে 9 নম্বরে পর্যন্ত আমরা দেখেছি মোহামেডানকে রেলিগেশনের ফাইটটা দিতে, সেখান থেকে ক্লাব বাউন্স ব্যাক করা ট্রাই করছে। আলফাজ আহমেদের হাত ধরে একটা লিগ শিরোপাও এসছে অনেকটা দিন পর। মোহামেডান অ্যাকচুয়ালি কতটা কনফিডেন্ট যে তারা নট জাস্ট ওইটা আর ফ্লুক ছিল না, বরঞ্চ এই ধারাটাই মোহামেডানের নতুন পরিচয় বহন করবে, এটার ব্যাপারে মোহামেডান অ্যাকচুয়ালি কতটা কনফিডেন্ট? অ্যাকচুয়ালি ক্লাবে প্রফেশনালিজম থাকতে হবে। তো সেইটা সিস্টেমটা ক্লাবে কি, সেইটা মানে আমরা যদি ইউরোপের দিকে তাকাই তারা কীভাবে ফুটবল করে, আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তারা আমাদের সাথে বহুত ডিফারেন্স। তা আমার কাছে মনে হয় যে আমাদের ক্লাবের বা বিভিন্ন ক্লাবের প্রত্যেক ক্লাবের সঠিকভাবে মানে ক্লাব মেনটেন করতে গেলে, টিম মেনটেন করতে গেলে একটা প্রফেশনালিজম মানে স্ট্রাকচার দিয়ে দাঁড়া করাতে হয়। আমরা কিন্তু বিগত 7 বছরে আমরা কিন্তু আমাদের কোনো অফিস এরকমভাবে ছিল না। আমরা প্লেয়াররা কিন্তু একটা টেকনিক্যাল কমিটি যারা ছিল তারা কিন্তু আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের আলমগীর ভাই ম্যাক্সের চেয়ারম্যান, উনি কিন্তু আমাদের ফুটবল চেয়ারম্যান ছিলেন। এই দুজনকে আমরা পেয়েছি এবং আমরা এই যারা প্লেয়াররা ছিলাম তারা কিন্তু আমরা এই টিমটাকে এই 5-7 বছর আমরা চেষ্টা করেছি এটা করে। এখন একটা নতুন কমিটি আসছে, অফিসিয়ালরা এসছে, তাদের পাশাপাশি যদি আমাদের টেকনিক্যাল কমিটি এবং একটা ম্যানেজমেন্ট কমিটি, একটা চেইন অফ কমান্ড থাকে, তাহলে টেকনিক্যাল কমিটি কী হবে, টেকনিক্যাল কমিটি উভয় পক্ষে কাজ করবে। ম্যানেজমেন্টকে দেখবে, ম্যানেজমেন্ট ভুল ত্রুটি যেগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করবে, এবং এই টেকনিক্যাল কমিটি আবার উপরে ম্যানেজমেন্ট যারা আছে, যারা বোর্ড অফ ডাইরেক্টর আছে তাদের সাথে কথা বলবে। তাহলে হয় কি যে এটা একটা সমন্বয়ভাবে হয়, একটা
আমি একটা আলোচনার ভিত্তিতে একটা টিম হয়, তাহলে হয় কি যেখানে যে দুর্বলতাগুলি আছে সেই দুর্বলতাগুলি প্রকাশ পাওয়া যায় এবং ওইগুলিকে রেকটিফাই করে আমরা একটা ভালো কিছু করতে পারি। সাব্বির ভাই, আমরা যে আলাপটা করছি মোহামেডান নিয়ে যখন আলাপ করছি, এটা একটা অবভিয়াস বিষয়, যখনই বাংলাদেশের ফুটবল কালচার নিয়ে আপনি আলাপ করবেন তখন যদি মোহামেডানের নামটা আসে তার পাশাপাশি আবাহনীর নামটাও আসবে, এবং আবাহনী নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে। আপনি মোহামেডানের পরিচালক, আপনি আপনার খেলোয়াড়ি জীবনে আবাহনীকে অনেকভাবে ফেস করেছেন। অ্যাকচুয়ালি আবাহনীর থাকাটা, আবাহনীর জন্য বাফুফে ওয়েট করছে, সূচি দিতে পারেনি, আবাহনীর থাকাটা অ্যাকচুয়ালি লিগে কতটা ইম্পর্ট্যান্ট? আপনি তো মোহামেডানের পরিচালক, সেই আমি জায়গাটা বলবো আবাহনী এবং বসুন্ধরা দুজনই থাকা উচিত। কম্পিটিশনের দল যদি না হয় তাহলে আপনি ফাইট করে তো মজা পাবেন না, খেলার মান বাড়বে না। অবশ্যই পাশাপাশি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফুটবলে হাইপ আনতে গেলে মহড়া আবাহনী মাস দরকার, এবং তাদেরকে কিন্তু মাঠে ওই চ্যাম্পিয়নশিপ ফাইটে কিন্তু থাকতে হবে। এবং আমি মনে করি যে আমাদের ঢাকার ফুটবলটা যেভাবে পিছিয়ে গেছে, মানে আমি বলবো যে দর্শক শূন্য হয়ে গেছে, সেটা মাত্র কারণ ঢাকা মাঠে না খেলা দেওয়া। যে আমরা যে বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলা দিই সেখানে লোক হয় না, প্রচার ওরকম হয় না, দর্শক যারা সাপোর্টার তারাও খেলা দেখতে পারে না। তো এইটা আমার কাছে মনে হয় যে ঠিক না। আমার কাছে মনে হয় ফুটবল ফেডারেশন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, যেমন আমি মনে ঢাকা মাঠটাকে হোম ব্যানি, মহড়া আবাহনীকে হোম ব্যানি দেওয়া উচিত। তাহলে মহড়া যদি এখন 10টা টিম হয় তাহলে 9টা খেলা হবে, তা আবাহনী 9টা, 18টা খেলা হবে। পাশাপাশি মহড়া আবাহনী ম্যাচ এখানে হওয়া উচিত, মহড়ার বসুন্ধরা ম্যাচ এখানে, আবাহনী বসুন্ধরা ম্যাচ হয়, তাহলে এখানে আমরা আরও 9 আর 6 15টা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি এবং দর্শকরাও দেখতে পাবে। এখানে কিন্তু আলোড়নও সৃষ্টি হবে। পাশাপাশি আমরা চিন্তা করি হোম অ্যান্ড ব্যানোতে যে আমরা খেলতে চাই, তাহলে আমাদের নরসিংদী আছে, মানিকগঞ্জে আছে, মাদারীপুর আছে, যেটা আমাদের এখান থেকে 1-1.5 ঘন্টা ড্রাইভে। তাহলে ওই স্টেডিয়ামগুলি তৈরি করে আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার এই ঢাকা কেন্দ্রিক ভিতরে করা উচিত, যাতে আমাদের পপুলারিটিটা থাকে এবং আমাদের ফুটবলটা ডেভেলপ করতে পারে। সাবির ভাই, এই যে একটা প্রসঙ্গ আসলেন যে ঢাকার ভেতরেই মাঠ করা বা ঢাকার এই সময়টা করা, আমি এই জায়গাটা থেকে দুটো প্রশ্ন আপনার কাছে এই জায়গাটা রাখতে চাচ্ছি, যে এবং আশা করি অ্যান্সারগুলো পাবো। প্রথম প্রশ্ন হচ্ছে, ঢাকার জাতীয় স্টেডিয়ামের জন্য যদি আমরা আবাহনী এবং মোহামেডানকে যদি আমরা এই দুটো টিমকে দিয়ে দিই, এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, এই মাঠে হয়তো বা সাফ আয়োজন হবে, সেটার জন্য তাদেরকে রেডি করতে হচ্ছে। মাঠটা কি তাহলে প্রাণ পাবে? মাঠের পরিচর্যারও তো দরকার, মাঠটারও তো একটা রেস্ট দরকার। যদি আবাহনী এবং মোহামেডানকে এই মাঠেই দিয়ে দেওয়া হয়, মাঠটা কি অ্যাকচুয়ালি রেস্ট পাবে? না, মাঠ তো আমি যদি বলি মাঠ তো অবশ্যই রেস্ট পাবে, কারণ আমরা তো প্রতিদিন একটা করে খেলা হচ্ছে, এমন না যে 2টা করে খেলা হচ্ছে। আর আমরা কিন্তু এখন উইন্টারে খেলছি, আমরা একটু মানে বৃষ্টির সিজনে এখন খেলি না, আমাদের এই প্রেক্ষাপটে চেঞ্জ হয়ে আসছে, আমাদের সময় তো বৃষ্টির সময় খেলেছে। তো মাঠ পরিচর্যা করার জন্য যে ধরনের সাপোর্ট দরকার সেটা তো আপনার পরিচর্যা করতে হবে। প্লাস পাশাপাশি আপনি যে অন্য দলগুলি যে আছে, অন্য দলগুলি তো অন্য জায়গায় খেলছে, ধরুন অন্য যে ভেন্যুগুলি দিবেন আপনি সেই ভেন্যুতে খেলতে, কিন্তু মহড়া আবাহনী খেলাগুলি যদি এখানে দেওয়া হয় তার দর্শক আবার সমাগম হবে, দর্শকরা মাঠে খেলা দেখতে আসবে, নতুন প্লেয়ারের আবির্ভাব হবে, যে দর্শকবিহীন মাঠে খেলা হয়। তো সেই ধরনের আকর্ষণ কিন্তু ডে বাই ডে কমে যাচ্ছে। তা আমি মনে করি যে ফুটবলকে ফিরিয়ে আনতে গেলে ঢাকা মাঠ ছাড়া আসলে ফুটবলকে এই অবস্থায় ফিরিয়ে আনা, আমাদের যে পপুলারিটি যে নষ্ট হয়ে গেছে সেটা আমাদের ফিরিয়ে আনতে গেলে ঢাকা মাঠে মহড়াময় খেলা দিতে হবে। সাবির ভাই, আর এখানে আরেকটা প্রশ্ন, যেটা আমি বললাম যে আরেকটা প্রশ্ন রয়ে গেছে, সেটা যে এই প্রশ্নটা আমি এবার করতে চাই। ক্লাবগুলোকে যখন অ্যাওয়ে ভেন্যু দেওয়া হয়, বিভিন্ন জায়গায় দেওয়া হয়, মোহামেডানকে কুমিল্লার মাঠটা দেওয়া হয়েছিল, আমি জানি না এবার মোহামেডানের অ্যাকচুয়ালি মাঠ কোনটা, যদি কুমিল্লা মাঠ দেওয়া হয়, এই মাঠগুলোকে আপনারা যখন ক্লাব পরিচালক যারা আছেন, আপনারা যারা ক্লাবের দেখভাল করছেন, তারা অ্যাকচুয়ালি মাঠগুলোকে কীভাবে ইউটিলাইজ করেন? কারণ মাঠ যখন আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে তখন স্বাভাবিকভাবে যে জিনিসটা হতে পারে যে মাঠের দায়িত্ব আপনার, কিন্তু সেই মাঠের ফ্যাসিলিটিস, ড্রেনেজ সিস্টেম, বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে থাকা, এই জিনিসগুলোকে আপনাদেরকে মেনটেন করার মতো এখতিয়ারকে আপনাদেরকে দেওয়া হয়, নাকি শুধুমাত্র ওই দিনে গিয়েই আপনি খেলে চলে আসবেন সেই হিসেবে আপনাকে নামকা ওয়াস্তে আপনাকে মাঠগুলো দেওয়া হয়? সেটা একটা জানার জিনিস। আর যদি পুরোপুরি আপনাদেরকে দিয়ে দেওয়া হয় সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনারা কতটা যত্নবান থাকেন মাঠের প্রতি? ডেফিনেটলি এর আগে যখন মহড়া ক্লাবকে কুমিল্লা স্টেডিয়াম দেওয়া হয়েছিল তখন কিন্তু আমরা কিছুটা দায়িত্ব নিয়েছিলাম। অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে দায়িত্ব নেওয়া যায় না, ওখানে ইন্টারনাল কিছু প্রবলেম আছে, ডিসি সাহেবের কিছু প্রবলেম আছে, ওখানকার যা কমিটি আছে ওদের কিছু প্রবলেম আছে,
অ্যাকচুয়ালি স্বাধীনভাবে মোহনবাগান ক্লাবে ওইভাবে দেওয়া হয় না, জাস্ট এটা মাঠ বরাদ্দ দেওয়া হয় মোহনবাগান ভেন্যু হিসাবে, কিন্তু যেভাবে দেওয়া দরকার যে মোহনবাগানকে দিয়ে দেওয়া বা আবাহনীকে দিয়ে দেওয়া, তাহলে পুরো ওরা- 9 মাসের জন্য। হ্যাঁ হ্যাঁ, পুরো বছরের জন্য, তাহলে আমরা কিন্তু একটা ওখানে কিছু কাজ করতে পারি, ড্রেসিং রুম, এগুলি সব কিছুই, এগুলি দায়িত্ব কিন্তু মনে করেন হোম ম্যানেজারকে দিবে, তারই দায়িত্ব হয়ে যায়। তো এইটাকে ওইভাবে দিতে হবে। এখানে অনেক জটিলতা আছে, আমার কেমন মানে প্রশাসনিক কিছু জটিলতা আছে, সেটা যদি ক্লিয়ার করে মোহনবাগানটা দেওয়া হয়, তাহলে মোহনবাগান ক্লাব হোক, আবাহনী ক্লাব হোক, যাকেই যে হোম ম্যানেজার দেওয়া, তার দায়িত্ব কিন্তু ওইটাকে ঠিক করা, হ্যাঁ ওটা ঠিক করা। কিন্তু আমার কাছে মনে হয় এখনও ওই ইনফ্রাস্ট্রাকচার মানে দাঁড়ায় নাই এখন পর্যন্ত। সাবির ভাই, এই যে আবাহনী মোহামেডানের কথাগুলো বলছে, আপনি নিজেও বললেন একটু আগে যে আবাহনীরও আসা দরকার, বসুন্ধরা কিংসেরও আসা দরকার ফুটবলের স্বার্থে, বাংলাদেশের ফুটবলের স্বার্থে, কিন্তু এই দুটো কাজ করতে গিয়ে তো বাফুফে এখন পর্যন্ত শিডিউল দিতে পারছে না, শিডিউল বিপর্যয় পড়ছে। আমরা গতকালকে মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার কথাতেও শুনলাম যে তিনি কিছুটা অসন্তুষ্ট বাফুফের লিগ কমিটির উপর। সাবেক ফুটবলার মামুনুল ইসলাম আমাদের এখন টিভিতে বলে গিয়েছেন যে যারা লিগ কমিটিতে যারা আছে তারা লিগ চালানোর মতো ক্যাপেবল কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। এই দুইটা ক্লাবকে আপনি যেমন চাচ্ছেন, আবার এই দুটো ক্লাবের জন্যই আপনাকে লিগ সূচিটাও বিপর্যয়ে পড়ে যাচ্ছে, প্রস্তুতি তো একটা বড় ধরনের তাহলে তো জটিলতা থেকে গেল। হ্যাঁ, আপনি এখন পর্যন্ত তো ক্লিয়ার হয়নি যে ট্রান্সফার ক্লেজ কবে ক্লোজ হবে, আবার আমাদের মানে খেলা শিডিউলটা কবে থেকে দিবে। হ্যাঁ, এটা কিন্তু ক্লাব সমিতি, একটা সমিতি হয়েছে, তারা কিন্তু প্রপোজাল দিয়েছে যে এটাকে ক্লোজ করার জন্য, মানে দলবদলটা ক্লোজ করার জন্য এবং টাইম দেওয়ার জন্য, একটা ক্লাবগুলিকে মিনিমাম 1 মাসের টাইম দেওয়ার জন্য, তারপর খেলা শুরু করার জন্য, এবং মানে আমাদের যে লিগ কমিটি আছে এটা ভেঙে দেওয়ার জন্য, নতুন করে লিগ কমিটি করার জন্য তারা দিয়েছে, প্রস্তাব দিয়েছে। এখন বাফুফের উপর ডিপেন্ড করতেছে বাফু কী উত্তর দিচ্ছে। আর আমার কাছে মনে হয় যে এইটা এখন কেন এটা নিয়ে কথা উঠতেছে, কেন ওয়াই 2-3 মাস আগে কেন চিন্তা করা হলো যারা ফুটবল ফেডারেশন আছে যে আমরা নেক্সট লিগটা আমরা কখন থেকে শুরু করব, ট্রান্সফার ক্লেজ কতদিন চলে, এই যেমন জটিলতা কিন্তু অনেকদিন আগের থেকেই হচ্ছে। বসুন্ধরা, আবাহনী, মোহামেডান তিনজনের ভিতরে কিন্তু জটিলতা ছিল এই প্লেয়ার নিয়ে, বিষয় ফিফার ব্যাপার নিয়ে। তো এটা আগের থেকে কেন এটা উদ্যোগ নেওয়া হলো না যে আমরা এই টাইম লাইন দিচ্ছি, নেক্সট ইয়ার তাদেরকে চিঠি দেওয়ার, সবাইকে চিঠি দেওয়ার এই টাইম লাইন দিচ্ছি, এবং এর পরবর্তী এরপরের থেকে 1 মাস হোক 1.5 মাস হোক লিগ শুরু হয়ে যাবে। এই আমাদেরকে যদি এই টাইম ফ্রেমটা দিয়ে দিত, তাহলে আমার কাছে সব ক্লাবের জন্য সহজ হতো আর কি। এইবারের লিগটা নিয়ে আপনি কতটা আশাবাদী? যদি আমরা ধরে রাখছি যে আবাহনী এই লিগটা নিয়ে আশাবাদীর চাইতে বড় প্রশ্ন আমার, আবাহনী একটা চ্যাম্পিয়ন টিম দিতে পারবে ফাইনালি, তারা দাঁড় করতে পারবে, এই ব্যাপারে আপনি কতটা কনফিডেন্ট? আপনার রাইভাল ক্লাব যদিও। আবাহনী তো কিছু মেসেজ শুনছি যে আবাহনীর তো একটু মানে অবস্থা ভালো না, সেই হিসাবে তারা খারাপ দল করেছে ভালো, কিন্তু ফরেন প্লেয়ার এখনও তারা কালেক্ট করে নাই। তারা বলছে যে ফরেন প্লেয়ারে এশিয়ান প্লেয়ার তারা নিবে না, হ্যাঁ সাউথ এশিয়ান প্লেয়ার নিবে না, এটা আমি একটা এতে পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে দল তারা ভালোই করেছে, খারাপ করে নাই। যদি ফরেন প্লেয়ার কালেক্ট করতে পারে তাদের দল ভালো হবে। তো আমি আরেকটা ব্যাপার নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে প্রফেশনাল লিগ যেহেতু ঢাকা কেন্দ্রিক ক্লাবগুলিকে নিয়ে হচ্ছে, তাহলে ঢাকা কেন্দ্রিক ফুটবল হওয়াটাই ভালো। যদি আমি যদি মনে করি যে আমি ডিভিশনে বিভিন্ন ডিভিশনে আমি স্টেডিয়ামকে ইউটিলাইজ করব হোম ভেন্যুতে, তাহলে ডিভিশনাল প্রফেশনাল লিগ করা উচিত, যে 8টা ডিভিশনের প্রফেশনাল লিগ হবে, তারা তার হোম ভেন্যুতে খেলবে, এইখানে এসে খেলবে, তার পপুলারিটি বাড়বে। কিন্তু আবাহনী যে একটা বিষয় আছে, সেটা আপনি যদি চিন্তা করেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করেন যে ইনকামের পথ কিন্তু ঢাকা কেন্দ্রিক ম্যাক্সিমাম, তো সবাই কিন্তু ঢাকা কেন্দ্রিক, ফুটবলটাও ঢাকা স্টেডিয়াম এমন একটা স্পট যেখানে প্রত্যেকটা জায়গা থেকে সহজভাবে মানুষ আসতে পারে, সহজভাবে বেরিয়ে যেতে পারে। সেই স্পটটাকে আমরা কেন মানে ন্যাশনাল টিমের জন্য রেখে দিব? কেন আমরা একটা ন্যাশনাল স্টেডিয়াম করতে যাচ্ছি না ফুটবলে, যে ওখানে ন্যাশনাল খেলা হবে? তো যেহেতু আমাদের ফুটবল পপুলার, যেহেতু ওয়ার্ল্ড কাপ দেখলে আমরা বুঝতে পারছি ঢাকা বাংলাদেশের মানুষ ফুটবলকে কত ভালোবাসে, সেই মোহামেডান হারিয়ে যাচ্ছে, দর্শকবিহীন খেলা হচ্ছে। তো এইটার কারণটা কি? কারণটা আমি খুঁজে পেলাম যে ঢাকা কেন্দ্রিক ফুটবল না হওয়াতে মোহামেডানের যে সাপোর্ট এটা কমে যাচ্ছে। সাবির ভাই, এই জায়গাটাতে একটা প্রশ্ন চলে আসে, আপনি যে এই প্রস্তাবনাটা দিলেন সেখানে একটা জিনিস চলে আসে যে
তাহলে বাংলাদেশের জাতীয় লিগের মর্যাদা কোনটা পাবে? ঢাকা লিগটাকে পাবে নাকি ডিভিশনাল লিগ পাবে? এটাও কিন্তু একটা ডিবেটের জায়গা হয়ে যেতে পারে সে সময়, যে আপনি তাহলে পেশাদার লিগে স্বীকৃতি দিতে পারবেন। আমরা যেমন পাকিস্তানের ফুটবল নিয়ে এখনো বলছি, পাকিস্তানে এখনো কোনো পেশাদার লিগ হয়নি, তাহলে তো বাংলাদেশের যে পেশাদার লিগটা হলো সেটাও তো একটা প্রশ্ন মুখে পড়ে যাবে যদি এইটাই যদি হয়ে যায়। সো আলটিমেটলি ডোন্ট ইউ থিঙ্ক যে এই জায়গাটাতে বরঞ্চ এমন করা উচিত যে ডিভিশন থেকে যেন ক্লাবগুলো উঠে আসতে পারে, তাহলে ডিভিশনের ক্লাবগুলোর প্রতি আরেকটু বেশি পৃষ্ঠপোষকতা দরকার, সেটা কি আর একটা ভালো সলিউশন না? না, ঠিক আছে, ওই আমাকে চিন্তা করতে হবে যে আমরা কি ঢাকার ক্লাবগুলিকে নিয়ে কি আমি কি প্রফেশনাল লিগ করবো, না আমি ডিভিশন ক্লাবকে নিয়ে দল মানে Divisional league টাকে ডিভিশন লিগ করবো, এইটা আপনাকে চিন্তা করতে হবে। যদি ঢাকা ক্লাব নিয়ে করতে হয় তা ঢাকা ক্লাবের এই স্ট্রাকচারটা দাঁড় করা, তবে ঢাকার আশেপাশে যে স্টেডিয়ামগুলি আছে এটাকে হোম ভেন্যু বানিয়ে করতে হবে। কারণটা কি, ক্লাবগুলি কিন্তু এখনও ভালো মতো সচ্ছল হয়ে দাঁড়াতে পারেনি। মোহনা আপনাকে চিন্তা করলে হবে না, কিন্তু অন্য অন্য ক্লাবগুলি চিন্তা করতে হবে। সেই ক্লাবগুলি যেমন কুমিল্লা যদি যায় 3 লক্ষ টাকা খরচ আছে, তার মানে প্রতি খেলা যদি 3 লাখ টাকা খরচ হয়, ইট ইজ টু এক্সপেন্সিভ ফর আওয়ার ক্লাব। তো আমি বলছি এইটা আমার কাছে মনে চিন্তা করা হয়েছে ফুটবল ফেডারেশনে। আমার কাছে মনে হয় যে ঢাকা ভিতরে যে স্টেডিয়ামগুলি আছে সেগুলি সংস্কার, মানে ঢাকার ভিতরে যেমন মানিকগঞ্জ, তারপরে আপনার এই নারায়ণগঞ্জ, তারপরে যদিও গাজীপুর, এই আশেপাশে যদি স্টেডিয়ামগুলি সংস্কার করা হয়, আমার কাছে মনে হয় ফুটবল আবার দাঁড়ায় যাবে। আর যদি আপনি ডিভিশনাল কেন্দ্রিক ফুটবল করতে চান, তাহলে 8টা ডিভিশন 10টা ডিভিশন নিয়ে আসেন, পাশাপাশি মোহনা ক্লাব আবাহনী ক্লাবকে অ্যাড করে দেন বা বসুন্ধরা অ্যাড করে দেন, তাহলে ওই যখন যাওয়া আসা করবে তখন মোহামেডান আবাহনী ঢাকা কেন্দ্রিক হয়ে যাবে, ঢাকার টিম হয়ে যাবে, কুমিল্লা টিম কুমিল্লা হয়ে যাবে, রাজশাহী টিম রাজশাহী হয়ে যাবে, তাহলে ওইভাবে খেলা হবে। আপনি স্ট্রাকচারটা কি করতে চাচ্ছেন, এটা মূল উদ্দেশ্য, এটা ঠিক করতে হবে আপনাকে। বাফুফে এই জিনিসগুলো নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে হয়তো বা কাজ করবে, হয়তো বা ফুটবলের কাঠামোটাও অবশ্যই সেক্ষেত্রে পুরোপুরি চেঞ্জ করতে হবে। আপনার যে প্রস্তাবনাটা সেটা যদিও করতে হয় তাহলে ফুটবলের কাঠামো, কিন্তু তার আগে বর্তমান লিগটা কি করতে চায় বাফুফে সেটা নিয়েও বেশ অনেকখানি প্রশ্ন রয়ে গেছে। সাবির ভাই, আমরা সেই লিগের প্রস্তুতি নিয়ে অবশ্যই আলোপ করবো, তবে একটা বিরতির পর, বিরতির সময় হয়ে গেছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ঘরোয়া লিগের প্রস্তুতি নিয়ে আমাদের সঙ্গে আলাপের জন্য আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির। সাব্বির ভাই, আমরা ঘরোয়া লিগের প্রিপারেশন নিয়ে কথা বলছি এবং প্রিপারেশনের একটা বড় অংশ হচ্ছে মাঠ। এই জায়গাটাতে আমি আপনার কাছে আসতে চাই, মোহামেডান কি চলতি বছর তাদের হোম ভেন্যু কোনটা সেটার জন্য মাঠ বুঝে পেয়েছে কিনা, বা মোহামেডান তাদের হোম ভেন্যুর জন্য বাফুফের কাছে এখন পর্যন্ত আবেদন করেছে কিনা? মোহামেডান এখন পর্যন্ত হোম ভেন্যু পায়নি এবং মোহামেডান হোম ভেন্যু দাবি করেছে ঢাকা মাঠকে, তো জাতীয় স্টেডিয়ামকে। তো এখন এটা বাফুফের সিদ্ধান্ত, বাফুফে কীভাবে এই স্ট্রাকচারটা দ্বারা করবে, কীভাবে তারা করবে, ঢাকা মাঠে তারা খেলা দিবে কি না, এটা বাফুফের ডিপেন্ড করতেছে। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফুটবল যদি ফিরিয়ে আনতে হয় ঢাকা মাঠে খেলা দিতে হবে, এর কোনো চয়েস নেই। ঢাকা মাঠে যদি মোহামেডান ক্লাব মাঠ পেতে চায় তাহলে আবাহনীও পেতে চাইবে এবং আলটিমেটলি ঢাকার প্রত্যেকটা ক্লাবে হয়তো একবার করে আবদার রাখবে, মানে আবদার রাখতে পারে যে এটা তাদেরও হোম ভেন্যু হয়ে যাক, বিকজ ফর্টিস এবং বসুন্ধরা, তারা বসুন্ধরা কিংস অ্যারেনা ইউজ করছে। এই ক্ষেত্রে কি একটা জটিলতার তৈরি হতে পারে কিনা পরবর্তীতে, যে যদি সব ক্লাবে যদি চায় যে না আমরাও ঢাকার এই মাঠটা ইউজ করব, মোহামেডান আবাহনী যদি ইউজ করতে পারে তাহলে আমরা কেন পারবো না, তখন বাদবাকি ক্লাবগুলো হয়তো বা চাইবে, এটা একটা জটিলতা কি তৈরি করবে না? না, আমি বলি মোহামেডান আবাহনী যদি কে হোম ভেন্যু দেওয়া হয়, তার প্রতিটা ক্লাবের সাথে কিন্তু এই মাঠে খেলা হবে, তাদের খেলাটা করে ম্যাচ পাবে, দুটো করে ম্যাচ পাবে, ইনফ্যাক্ট দুটো করে ম্যাচ পাবে। তো তাহলে তো তারা দুটো করে খেলছে, তাহলে বৃহত্তর স্বার্থে মানে আমাদের ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার যদি এটা আমাদের মানে লিগের ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক করতে হয়, তাহলে আমাদেরকে এই ভেন্যুতে নিয়ে আসতে হবে। ওনারা চাইতে পারে, কিন্তু আমার কথা যে আশেপাশে খেলাগুলো তো একে দিতে হবে, কি বলে স্টেডিয়ামকে দিতে হবে, সে তখন তো মোহামেডান তো অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে বিভিন্ন জায়গায়, আবাহনী তো অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে, সেখানে আমার কাছে জটিলতা নাই। এটা আমার কাছে মনে হয় যে ফুটবলের স্বার্থে এটা আমার কাছে মনে করা উচিত। সাব্বির ভাই, গত 2 বছর আগে, বছর 2 আগে আমরা, গত বছরই ইনফ্যাক্ট যদি আমার স্মৃতি ভুল না করে থাকে, আমরা দেখেছিলাম যে মোহামেডানের প্লেয়াররা আইস বাথ নিচ্ছে, তেলের ড্রামে বরফ ফেলে সেখানে আইস বাথ নিচ্ছে। প্লেয়ার্স ফ্যাসিলিটিসের জন্য মোহামেডান কতটা রেডি চলতি বছর? এখন মাত্র তো টিম করলাম, এখন তো ম্যানেজমেন্ট রেডি হয়নি, তো এই সিদ্ধান্তগুলি আমরা অবশ্যই বসে ঠিক করব। এখন তো বলতে পারছি না, হয়তোবা
নতুন কমিটি আসছে, অনেক কিছু করার আছে, তো সেইগুলো সিদ্ধান্ত নতুন কমিটি হয়তো নিবে সিদ্ধান্ত। অবশ্যই যেটা ভালো হবে সেটাই করবে, এবং নতুন কোচ আসছে, কোচ যেটা ডিমান্ড করবে তাকে তো সেই জিনিসটা দিতে হবে। আমার এই জিনিসটা আরেকটা জিনিস জানার ইচ্ছে যে প্র্যাকটিসের জন্য আপনারা কোন মাঠ ব্যবহার করছেন সেটাকে কনফার্ম কিনা। যদিও টিম লিডার আমির ইসলাম বাবু বলেছেন যে তারা কনফার্ম, বাট তারা আমাদেরকে জানাননি যে তারা কোন মাঠে প্র্যাকটিস করবেন বা কীভাবে করবেন। সো প্র্যাকটিসের ফ্যাসিলিটিসের জন্য আপনারা কী করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা ঠিক কবে থেকে মাঠে নামবেন। আমরা যদি ধরেও নিই বাউফের সভাপতি যেমনটা বললেন যে তারা অ্যাকচুয়ালি 28 তারিখ থেকে লিগ শুরুর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, ইন দ্যাট কেস আপনাদের কোচ কখন আসছে এবং আপনারা কখন থেকে ক্যাম্প শুরু করবেন? এটা কালকে ডিক্লেয়ার দিয়েছে, এটা আমি এখনও কনফার্ম করি না কোচ কবে আসছে। তো মানে আমার কাছে উইদিনে অল্প দুই এক দিনের ভিতরে চলে আসা উচিত, না আসলে তো টিম কীভাবে না হবে। আর 28 থেকে যদি আপনার লিগের মানে খেলা শুরু করতে যায়, বাফুফে যে সিদ্ধান্ত বা দিয়েছে এরকম কথা বলেছে, আমার কাছে মনে হয় এটা কিন্তু ডিফিকাল্ট জন্য ক্লাবের জন্য। তো আজকে হলো মাত্র কত, আজকে 19 তারিখ, তো 28 তারিখ তার মানে কয়দিন আছে, কীভাবে প্লেয়াররা কীভাবে খেলবে, ফিটনেস লেভেল ঠিক করতে হবে না। তো আমার কাছে মনে হয় এটা একটু পরিবর্তন হবে, অবশ্যই হয়তো বলেছে, হয়তো এটাকে পিছাবে আর। সেটা কি বাংলাদেশ ফুটবলের জন্য সুখকর কিছু হবে যে লিগের সূচিটাকে মানে শুরুর আগেই শিডিউল বিপর্যয়, এর মাঝে আমাদের সাফ আছে নভেম্বরে, সেটার জন্য প্লেয়ারদেরকে ছাড়তে হবে এবং ফিফা উইন্ডোর একটা ইস্যুস আছে। সো বাংলাদেশের ফুটবলটা তো তাহলে ঠিক পথে এগোচ্ছে না ইন দ্যাট কেস। এইটা এই আমার কাছে মনে হয় ক্লাবগুলো জটিলতার কারণে কিন্তু বাফুফে একটি সমস্যায় পড়েছে। যেহেতু এই বছর হয়েছে, আমার কাছে মনে হয় এই জিনিসগুলি আমি একটু আগে বলে গেছি, যেটা বাফুফের অনেক দিন আগের থেকেই কাজগুলি করা দরকার ছিল। যেই প্রশ্ন সম্মুখীন কিন্তু তারা জানে, আবাহনী পড়েছে, বসুন্ধরা পড়েছে, মহড়া পড়েছে, মহড়াটা কাটিয়ে উঠেছে আগেই, এরপর আবাহনী আর বসুন্ধরার জটিলতা চলছে এবং আবাহনী কিছুদিন আগে কাটিয়ে উঠেছে। তো এইটা কিন্তু আরও আগের থেকেই বাফুফের এটা একটু সচেতন হওয়া দরকার ছিল এবং আগের থেকেই নেক্সট শিডিউলটা ডিক্লেয়ার করা দরকার ছিল ক্লাবগুলির সাথে আলাপ করে। সাবির ভাই, আপনারা যখন ছিলেন তখন আমার যদি এখানেও আমার ডেটার যদি আমার ভুল হয় তাহলে প্লিজ আমাকে শুনতে দেবেন যদি ভুল হয়, ফেডারেশন কাপগুলো আগে, ফেডারেশন কাপের আসরটা আগে মৌসুমের শুরুতে হয়ে যেত, তারপর এর পরবর্তীতে স্বাধীনতা কাপ হতো। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ এবং লিগ তিনটা সাইমultaneously চলছে, একই সঙ্গে চলছে। লিগের ফাঁকে ফাঁকে ফেডারেশন কাপে তাদেরকে যেতে হচ্ছে বা খেলতে হচ্ছে। কোন সিস্টেমটা অ্যাকচুয়ালি ফুটবলের জন্য বেশি বেনিফিশিয়াল ছিল? ফেডারেশন কাপ পুরোটা আগে হয়ে যাওয়া, নাকি লিগের মাঝখানে, যেটা আমরা ইউরোপিয়ান লিগে দেখি যে ইংলিশ প্রিমিয়ার লিগের মাঝখানে এফএ কাপের ম্যাচ খেলতে যাচ্ছে বা লা লিগার মাঝখানে কোপা দেল রের ম্যাচ খেলতে যাচ্ছে, ওই সিস্টেমটা বেশি উপযোগী ছিল নাকি বাংলাদেশের জন্য যে ফেডারেশন কাপই আগে হয়ে যেত তারপর নিরবিচ্ছিন্নভাবে লিগ চলতো সেটা বেশি ইফেক্টিভ? না, আমার কাছে মনে হয় যে এটা ওই যে ইংলিশ প্রিমিয়ার লিগ আর স্প্যানিশ লিগের যে ধারাবাহিকতা সেটা হয়তো ফুটবল ফলো করছে। আমার কাছে মনে হয় যে আগের যে বিষয়টা যে ফেডারেশন কাপ শেষ হয়ে গেল, স্বাধীন, তারপর লিগটা একটা পর্যায়ে গেল, তো এটা আমার দেশের জন্য সহজ। কিন্তু ওদের তো মনে করুন ইউরোপের ব্যাপারটা, তো ইউরোপের অনেক খেলা, ওরা অনেক এই কোপা ডেল রে বা স্প্যানিশ লিগ, এটা তো তাদের হোম ব্যাগে, তাদের খেলা আছে না, আপনার ইউরোপিয়ান লিগ আছে না, চ্যাম্পিয়নশিপ হয়, তো এইগুলো শিডিউল তাদের মেনটেন করতে হয়, যেই জন্য তারা ওইভাবে করে। তো আমাদের যদি ওইভাবে ওই শিডিউলটা না থাকে, অত শিডিউল না থাকে, তাহলে আমার কাছে মনে হয় বাই রোটেশন করতে গেলে একটা সুবিধা হয়, ক্লাবে যে সুবিধা হয়, তাহলে ক্লাব একটা ভিশন নিয়ে আগাতে হবে যে আমার লিগে খেলা এখন হচ্ছে, সেটাকে আমাকে শেষ করতে হবে, সেটা কীভাবে শেষ করতে হবে, সেটা কিন্তু একটা ধারাবাহিকতা থাকে। তো আমার কাছে ওই ধারাবাহিকতা থাকলে আমাকে ভালো। এই যে একবার ফেডারেশন কাপ, একটা স্বাধীনতা কাপ, একবার লিগ খেলা, এটা কিন্তু একটু আমাদের জন্য জটিল হয়ে দাঁড়িয়েছে। ক্লাবগুলোর অ্যাকচুয়ালি বর্তমান সিচুয়েশন কি? এই যে আপনি বলছেন যে ক্লাবের জন্য জটিলতা হয়ে যাচ্ছে, মাঠে চলে যাচ্ছে, ক্লাবগুলোর সিচুয়েশন এখন কীরকম? ক্লাবের স্পন্সরশিপ আমরা যতটুকু জানি যে স্পন্সরশিপের অভাবে প্রায় প্রত্যেকটা ক্লাবকে ভুগতে হচ্ছে। ক্লাব পরিচালনা করার সিচুয়েশনটা এখন আপনাদের জন্য কেমন? আমি একটা জিনিস বলি, বাংলাদেশ ফুটবলকে ডেভেলপ করতে গেলে একটা মাস্টার প্ল্যান দরকার। সেই মাস্টার প্ল্যানটা আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এদিকে বসে একটা মাস্টার প্ল্যান করা দরকার যে আমাদের ফুটবলটাকে কীভাবে আমরা ডেভেলপ করতে পারি। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী ব্লেসিং ছাড়া সম্ভবপর না। আপনি যে বললেন ক্লাবের যে স্পন্সরের ব্যাপারগুলি, এইগুলি মানে কিছু ক্লাব সচ্ছল, কিছু ক্লাব অসচ্ছল, এইভাবে হলে ডেভেলপ করতে পারবে না।
আমাকে সবগুলি ক্লাবকে ডেভেলপ করতে হবে। সেই জন্য গভর্নমেন্টের কিছু ইনভেস্টমেন্ট দরকার আছে যে ফুটবলকে সাজাইতে গেলে। তো সেইটা আমার কাছে মনে হয় সেটা একটা মাস্টার প্ল্যান করা দরকার। তো এই ধর আমার কাছে এই 25 বছরে যে আমাদের ফুটবলের যে দণ্ডদশা এই নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম, যে একটা প্ল্যান করেছিলাম যে এইভাবে ফুটবলটা হলে কীভাবে হয়, সেটা আমি একটা চিন্তা ভাবনা করেছি। সেটা যদি প্রধানমন্ত্রীর সাথে বসে প্ল্যানটা করা হয়, এবং আমি দেখেছি যে প্রায় 300 কোটি টাকার মতো লাগে। ফুটবল ফেডারেশন কিন্তু ওরকম টাকা নাই, সে কিন্তু ফিফা থেকে এফসি টাকা পায়, কিছু স্পন্সর পায়। আমার কাছে মনে হয় ফুটবল ফেডারেশন সারা বাংলাদেশে ফুটবলকে চালাতে গেলে তার প্রায় 100 কোটি টাকা মতো লাগে, 70, 80, 90 কোটি 100 কোটি লাগে। তো সেই টাকা তার কাছে নাই। এবং ক্লাবগুলিকে দেখেছি যে টোটাল ক্লাবগুলি চালাতে গেলে প্রায় 150 কোটি টাকার মতো লাগে, 150 কোটি। তো এই টাকাগুলি কোথায় পাবে? একটা বড় ধরনের প্ল্যান দরকার। এবং আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রীর সাথে বসে মাস্টার একটা প্ল্যান করলে কোন মানে ব্যাংক হতে পারে, অন্য প্রতিষ্ঠানগুলি হতে পারে, কারা ক্লাবকে স্পন্সর করে, এবং 5 বছরের জন্য সে ক্লাবটাকে সাইন করে 5 বছর আমি স্পন্সর করবো। তা ক্লাবগুলি কিন্তু সচ্ছল হয়ে গেল। ক্লাবগুলি প্রথম থেকেই তারা টিম করতে পারবে, তারা প্ল্যান করতে পারবে, সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য যা করার দরকার সেগুলি তারা করতে পারবে। সাব্বির ভাই, আমরা আরও আলাপে ফিরবো। বিশেষ করে আমরা যে জিনিসটা এই মুহূর্তে আপনার বাফুফের সঙ্গে যেহেতু অনেক আলাপ করছে, এবং আমরা বাংলাদেশ জাতীয় দলের দিকে একটু ফোকাস করতে চাই, যেহেতু সামনেই সাফের বড় আসর আছে, আমরা সেই আলাপে আসতে চাই। তবে একটা বিরতির পর আমাদের সেই আলোচনাটা আমরা কন্টিনিউ করব। সাব্বির ভাই, আমরা একটু আন্তর্জাতিক ফুটবলের দিকে আলাপ দিয়েছি এই কারণে, কারণ বাংলাদেশের ফুটবলটা এখন একটা আন্তর্জাতিক যে আবহ যেটা আছে, সেই আবহের মধ্যেও বাংলাদেশ ফুটবল অনেক ভালোভাবেই আছে। অনেকটা দিন পর আমরা সাফের আয়োজক হচ্ছি, এবং এই সময়টায় একটা গুঞ্জন চলছে আসিয়ান কাপ। ভারত আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে, বাংলাদেশের কাছে প্রস্তাব আছে এরকম একটা গুঞ্জন আছে। বাফুফে যদি একেবারে ক্লিয়ার করেনি যে তারা আনুষ্ঠানিকভাবে যে অ্যাকচুয়ালি বাংলাদেশের কাছে আসিয়ান প্রস্তাব আছে কি নেই। আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কি উচিত না, আপনার মন্তব্য? অবশ্যই উচিত, কারণ আমাদেরকে বললাম না যে আমি কিছুক্ষণ আগে যে আমাদের একটা মাস্টার প্ল্যান করা দরকার। সেই মাস্টার প্ল্যানটা আমাদের চিন্তা হওয়া উচিত যে আমরা এশিয়ার 10টা টিমে একটা টিম হব। তো সেই প্ল্যান নিয়ে আমাকে 10 বছর একটা প্ল্যান করতে হবে। আসিয়ান তো আমাদের ধরতেই হবে, মাস্ট। কারণ আপনি এশিয়ার টপ 10টা টিমের ভিতরে যদি আপনি যেতে যান, তাহলে আপনাকে অবশ্যই আসিয়ানটা খেলতে হবে। আপনাদের প্রতিযোগিতা দেখতে হবে, ওইখানে আপনি কী ধরনের রেজাল্ট করেন। ওই ধরনের ওখানে যদি আপনি 1 নাম্বার 2 নাম্বার হতে পারেন, তাহলে একটা পর্যায়ে কিন্তু আপনি পৌঁছে যাবেন। তা আমার কাছে মনে হয় যে আসিয়ান অবশ্যই আমাদের খেলা উচিত, আমি মনে করি। নর্মালি যে জিনিসটা হয়, ফিফাই এসব ক্ষেত্রে দেশগুলোকে আমন্ত্রণ জানায় যে হ্যাঁ তোমরা খেলো। ক্লাব দেশগুলো বা ফুটবল ফেডারেশনগুলো নর্মালি ফিফার কাছে যায় না। যেহেতু একটা ফাঁকা সূচি পাওয়া গেছে, বাফুফে কি নিজ থেকে উদ্যোগী হওয়া উচিত এসব বিষয়ে? এই আসিয়ান ব্যাপারে আমি অনেক আগে বলেছিলাম, অনেক আগে কথা বলেছিলাম যে আমাদের সময় আসিয়ান ফুটবল খেলা উচিত ছিল। হ্যাঁ, আমি মনে করি যে যদি সুযোগ থাকে, বাফুফে যদি সুযোগ থাকে, তাহলে আমার কাছে মনে হয় আসিয়ান নিয়ে তারা অবশ্যই ফাইট করা উচিত ফিফার সাথে। তাদেরকে জানানো উচিত যে আমরা আসিয়ান খেলতে চাই। তো এখানে খেললে হবে কি, আমাদের প্লেয়ারদের মান বাড়বে, কম্পিটিশন বাড়বে, সেখানে আমাদের চ্যালেঞ্জিং থাকবে। তা আমার কাছে মনে হয় তখন সাফটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, সবটা সাফের আগে অ্যাকচুয়ালি পাকিস্তান এই টুর্নামেন্টটাতে খেলছে, ভারত খেলছে না। ভারত আবার ব্রাজিলের সঙ্গে একটা ম্যাচ খেলছে, এবং আমরা যতটুকু জানি ভারতের একটা নিউজিল্যান্ডের সঙ্গেও একটা ম্যাচ খেলার মতো তাদের একটা প্ল্যান আছে। ইন দ্যাট কেস বাংলাদেশ যদি আসিয়ানে নাও খেলে, বাংলাদেশের সামনে যে অপশনগুলো আছে যে তাদের মঙ্গোলিয়া আসতে চাচ্ছে এবং আরেকটা টিম আসতে চাচ্ছে, এবং বাংলাদেশেরও আমন্ত্রণ আছে। সো প্রিপারেশনের দিক থেকে বাফুফের জন্য এই প্রিপারেশনের যেই বর্তমান যে ফেজটা, সেটা কি আদর্শ? সেটাকে আদর্শ প্রিপারেশন বলতে পারবেন আপনি? কিছু কোনটা যদি আসিয়ান না হয়ে যদি মঙ্গোলিয়ার সঙ্গে দেশের মাটিতে খেলে, বা উজবেকিস্তানে গিয়ে যদি আমরা 3 জাতির টুর্নামেন্ট খেলি, কোনটা বেশি আদর্শ? না, আসিয়ান মাচ বেটার। আসিয়ান খেললে তো আমাদের ইয়েটা বাড়বে, কোয়ালিটি বাড়বে, আমাকে চ্যালেঞ্জিং জায়গায় পড়তে হবে। তো আসিয়ান খেললে আমাদের জন্য বেটার। এটা মঙ্গোলিয়া আমরা যে ত্রিদেশীয় একটা টুর্নামেন্ট খেলি, ওটার থেকে আসিয়ান ফুটবল অনেক বেটার। এবং আপনার মানসম্মত আপনি বুঝতে পারবেন আপনার মানটা কী অবস্থায় আছে, ওই লেভেলটা তাহলে আপনি সামনে সাব গেমস কিন্তু আপনার জন্য অনেক লাভবান হবে। সাব্বির ভাই, আমরা আশা করি যে বাফুফে তাদের উপযুক্ত ডিসিশন
নিবে এবং বাংলাদেশ ফুটবলের জন্য যা কিছু ভালো হয় সেটা নিবে। বিশেষ করে ঘরোয়া ফুটবলটাই তো ফুটবলের তৈরির প্রাণ, এবং সেই জায়গাটাতে বাফুফে আরও বেশি মনোযোগ দিবে। মাঠ থেকে শুরু করে সূচি সব কিছুতেই বাফুফে অনেক বেশি যত্নবান হবে এবং বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। তাদের যেটা কাজ সে কাজটা তারা ঠিকঠাক করতে পারবে বলে আমরা বিলিভ করতে চাই। সাবির ভাই, অনেক অনেক ইনসাইটফুল একটা আলোচনা ছিল, খুবই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।